যেসব আপুরা এই শীতের সময়ে চিতই পিঠা বানিয়ে খেতে পারছেন না, বারবার তৈরি করতে গিয়ে ফেল পড়ে যাচ্ছেন, তাদের জন্য আজকে খুবই সহজ উপায়ে ঝটপট একটা চিতই পিঠার রেসিপি শেয়ার করব। সেই সাথে মাস শেষে আমাদের পুরো মাসের বাজারটা করা হয়েছে, কি কি মাছ আনা হলো, কি কি বাজার করা হলো সেগুলো শেয়ার করব। সেই সাথে আপুদের অনেক রিকোয়েস্টে সন্ধ্যার পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত ছোট দুই বাচ্চা নিয়ে কিভাবে আমার সময়গুলো যায়, আমি কি কি করি, সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপুরা আমার সঙ্গেই থাকবেন আর আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। গত কয়েকদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তার একটি মূল কারণ হচ্ছে মানসিক ডিপ্রেশন। অনেক বেশি মানসিক ডিপ্রেশনে ভুগছিলাম। কেন যেন সংসারের কাজ, বাচ্চা সামলানো, বিজনেসের কাজ সব কিছু করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম, এত বেশি মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কোনো কিছুই ভালো লাগছিল না, শুধুমাত্র মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল, কাউকেই সহ্য করতে পারছিলাম না এবং কি বাচ্চাদেরকেও আমার মেনটেন করা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছিল। এমনটা কেন হয়েছে আমি জানি না, তবে এই জিনিসগুলো আপনাদের ভাইয়ের সাথে শেয়ার করার পর সে আমার মাথা ঠান্ডা হওয়ার একটা ওষুধ নিয়ে এসেছে। তো সেই ওষুধটা খাওয়ার পর থেকে মোটামুটি একটু রিল্যাক্স ফিল করছি আর এখন মোটামুটি মেজাজ খিটখিটে ভাবটা একটু কমে এসেছে। আর যে কয়েকদিন আমি বেশি খারাপ অবস্থার মধ্যে দিয়েছিলাম সেই কয়েকদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, একটু অফলাইনে ছিলাম, কারণ মাথাটা ঠিক হওয়া খুব বেশি জরুরি ছিল। কারণ আমি একা মানুষ, অনেক কিছুই আমার উপর নির্ভর করে, বিশেষ করে এই যে ছোট ছোট বাচ্চাগুলো তো আমার উপর নির্ভরশীল, সারাদিন এদের টেক কেয়ার আমাকেই করতে হয়। তো আমি যদি নিজে ঠিক না থাকি তাহলে এদেরকে কিভাবে মেনটেন করব, এ কারণে একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, তো সেটাই করলাম। তো এখন একটু যেহেতু ভালো লাগছে, ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক, কারণ রেগুলার ভিডিও না দিলে আপুরা অনেক বেশি মেসেজ করেন, ফোন কল করেন, যাতে করে রেগুলার ভিডিও দেই বা আমার কোনো সমস্যা হলো কি না। তো সব সমস্যা কাটিয়ে ফাইনালি আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। আপনারা সবাই এত বেশি ভালোবাসেন, এত বেশি দোয়া করেন, আপনাদের কাছে আমি সবসময় অনেক বেশি কৃতজ্ঞ থাকি। তো আমি কিন্তু সন্ধ্যার টাইমটাতে, সন্ধ্যার বলতে বিকাল থেকেই মূলত সন্ধ্যার একটু পর পর্যন্ত আমার ভিডিও আপলোড, এডিটিং এইসব জিনিসের কাজ থাকে ইউটিউবে, ফেসবুকে, তো এগুলো নিয়ে একটু ব্যস্ততা থাকে। তো সেগুলো সব কিছু সেরে নিয়ে এখন ঘরের কাজগুলোতে লেগে পড়েছি। সকালবেলা উঠে রান্না বাড়া করা, ঘর দোর গোছানো, বাচ্চাদেরকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকা, তারপর কিন্তু আবার সন্ধ্যার পর শুরু হয় ঘর দোর গোছানো, রাতের জন্য টুকটাক রান্না বাড়া করা। সেই সাথে এই যে বড় মেয়ের পড়াশোনা তো আছেই, ও কিন্তু অলরেডি পড়তে বসে গিয়েছে, ও পড়াশোনা করছে আর আমি কাজ করে নিচ্ছিলাম। আর ছোট বুড়িটাকে তো দেখতেই পাচ্ছেন, সে আমার পিছন পিছন ঘোরাফেরা করছে, আমি যেদিকেই যাচ্ছি সে ওদিকেই যাচ্ছে। তা আমি কিন্তু দুইটা বেডরুমের বেডই সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। এরপরে ডাইনিং টেবিলটাও একদম মেসি হয়েছিল, সেটাও ক্লিন করে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। ড্রয়িং রুমটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার পুরো বাসা ঝাড়ু দেওয়ার পর কী পরিমাণ ময়লা বের হয়েছে। ময়লার থেকে কিন্তু কাগজের পরিমাণটাই অনেক বেশি। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম রোজা অনেক পরিমাণ কাগজ কাটে, তো সেই ভিডিওতে অনেক আপুরাই আমাকে বলেছিলেন তাদের বাচ্চারাও নাকি অতিরিক্ত মাত্রায় কাগজ কাটে। তো আসলে বাচ্চারা যেহেতু ঘরের ভিতরে থাকে, ওরাও তো কোনো কাজ খুঁজে পায় না যদি স্কুল মাদ্রাসা বন্ধ থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ওরা এই কাটাকাটি, ক্রাফটিং এই টাইপের কাজগুলো একটু বেশি করে থাকে। আমি ঘরের কাজ করতে করতে আপনাদের ভাইয়া আজকে অলরেডি বাসায় চলে এসেছে, আজকে একটু তাড়াতাড়ি এসেছে। আর আপনাদের ভাইয়া বাসায় ঢোকার পরপরই তাকে খাবার দিয়ে দিতে হয়, রাতের খাবার। তো যেহেতু বাসায় চলে এসেছে, রাতের খাবার দিতে হবে। তবে আমি চিন্তা করেছিলাম আজকে চিতই পিঠা বানাবো, সকালে চিতই পিঠা বানিয়েছিলাম, সকালে মাংস দিয়ে চিতই পিঠা খেয়ে আপনাদের ভাই অফিসে গিয়েছে, দুপুরবেলা আবার ভাত খেয়েছে। তো রাতে ভেবেছি আবার চিতই পিঠা তৈরি করব, কারণ সকালবেলা তো খুব বেশি একটা খাওয়া যায় না, অল্প স্বল্প খাওয়া যায়, তবে রাতে যাতে একটু মন ভরে খেতে পারে এ কারণেই। তো আমি তো এখনও পিঠা বানানো শুরু করিনি। তো আপনাদের ভাইকে কি খেতে দিব, বললাম যে ঘরে টুকটাক যা আছে সেগুলো একটু খেতে থাকেন। তো এরপর আমি ঝটপট বানিয়ে দিচ্ছি, কারণ পিঠা বানাতে আমার খুব একটা বেশি সময়ই লাগবে না, খুব অল্প সময়ে আমি বানিয়ে নিতে পারি। এই যে দেখেন ফ্রিজ থেকেই কিন্তু আমি যে চাউলের গুঁড়িটা আছে সেটা আমি নামিয়ে নিয়েছি। এই চাউলের গুঁড়িটা বাজার থেকে কেনা চাল, আমি কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ঝরিয়ে একদম চাল ভাঙানোর যে মেশিনটা হয় সেই মেশিন থেকে ভাঙিয়ে এনে দিয়েছে আপনাদের ভাইয়া। তো এটা কিন্তু ফ্রিজ থেকে আমি সরাসরি নামিয়ে নিয়েছি। আর গুঁড়িটা কিন্তু হালকা হালকা বরফ, ওই যে
যে একটু দলা দলা দেখতে পাচ্ছেন, সেই সাথে কিছু কিন্তু ঝুরঝুরা ওরকম অবস্থায় আছে। তো কতটুকু পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি আপনারা আশা করি অনুমান করতে পারছেন। তো সেই চালের গুঁড়াতে আমি 1.5 চামচের মতো বেকিং পাউডার আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি। আর যখন একদম আপনার পানিটা বলক চলে আসবে, প্রায় বলতে পারেন বলক আসার মাত্র 1 মিনিটের মতো বাকি আছে বা কয়েক সেকেন্ড বাকি আছে, ঠিক সেই টাইমটাতেই মূলত পানিটা নামিয়ে নিয়ে আপনি যেই চালের গুঁড়িটা রেখেছেন সেই চালের গুঁড়ির মধ্যে দিবেন আর অল্প অল্প পানি দিবেন আর হাত দিয়ে খুব ভালো করে কষলে কষলে এই ডোটা তৈরি করবেন। আপনি যদি ফ্রিজ থেকে অনেক আগে ডোটা মানে গুঁড়িটা নামিয়ে নেন তো সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু কম পানি দিলে হবে, কারণ এই গুঁড়িটা অনেক বেশি ঠান্ডা, এই কারণে পানিটাও একটু বেশি গরম নিতে হবে। তারপরে এই যে অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এইভাবে করে অনেকটা সময় নিয়ে গোলাটা তৈরি করতে হবে। আপনি যত ভালো করে হাত দিয়ে ফেটিয়ে তারপর হাত দিয়ে কষলে কষলে গোলাটা তৈরি করবেন ততই কিন্তু পারফেক্ট হবে। তো এই যে আমার কিন্তু সুন্দর করে গোলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে দেখব, যদি মনে হয় একটু ঘন বেশি তাহলে আর একটু পানি মিক্সড করে পাতলা করে নিব। তবে আল্লাহর রহমতে চেষ্টা করতে করতে এখন কিন্তু আমি পারি, বলতে পারেন সিগনেচার প্রোডাক্ট হয়ে গিয়েছে আর কি। তো আপনি কিন্তু ঠিক চাইলে এভাবেই চালের গুঁড়ি দিয়ে তৈরি করে নিতে পারেন। আর শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি কখনো চিতই পিঠা তৈরি করিনি, এ কারণে শুকনো চালের গুঁড়ির কথাটা আমি বলতে পারছি না। আমরা যেহেতু মানিকগঞ্জের মানুষ, আমাদের কিন্তু চিতই পিঠাটা অনেক পছন্দের। আমরা দেখা গেছে ঈদের পরের দিনও এই চিতই পিঠাটা তৈরি করে মাংস দিয়ে খেতে পছন্দ করি। সেই সাথে মেহমান যদি আসে তাহলে তো অবশ্যই খাবো, মেহমান ছাড়াও দেখা গেছে আমরা তৈরি করে খেতে পছন্দ করি। আর এই চিতই পিঠা অনেক এলাকাতে ভর্তা দিয়েই বেশি পছন্দ করে, তবে আমাদের এলাকাতে মাংস ছাড়া চিতই পিঠা কখনোই খাওয়া হয় না। আর আমার পিঠাগুলো কতটুকু ফুলকো আর পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আসলে একদিক থেকে বানাচ্ছিলাম আর একদিক থেকে কিন্তু আপনাদের ভাইয়া মানে খাওয়া দাওয়া করে নিচ্ছিল, যেহেতু তার ক্ষুদে লেগে গেছে। আর আমাদের বাসায় রাতের খাবার খুবই দ্রুত করা হয়, একদম সন্ধ্যার পর আপনাদের ভাইয়া যখন বাসায় আসবে ঠিক তখনই, যদি 7টায় বাসায় আসে তো 7টায়, আর যদি 8টায় বাসায় আসে তো 8টায়। তো এরপরে আমরা হচ্ছে যতটুকু রাত জাগবো, তো ঘুমানোর আগে যদি প্রয়োজন পড়ে তখন হালকা পাতলা নাস্তা খেয়ে নিব। তবে রাতের যে মেন খাবারটা সেটা কিন্তু আমরা সন্ধ্যার পরপরই খেয়ে নিই। আর এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। আপনাদের ভাইয়া নিজে খাওয়ার পাশাপাশি কিন্তু রোজাকেও খাইয়ে দিচ্ছিল, এই কারণে আমার হটপটের মধ্যে খুব বেশি একটা পিঠা মানে থাকছিল না, কারণ এখানে যে কয়টা আমি বানাচ্ছিলাম আর অমনিতেই তারা নিয়ে যাচ্ছিল। আর আমি কিন্তু কাছ থেকে পিঠা আর দেখাতে পারিনি, তবে আশা রাখছি দূর থেকে দেখেও আপুরা বুঝে গেছেন যে পিঠা কতটুকু পারফেক্ট হয়েছে। তারপরে যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, নেক্সট আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব, কারণ শীতের সিজন পিঠা তো অনেকবারই বানানো হবে। তো এই যে এই ফুটেজটা হচ্ছে পরের দিনের, ওই দিন রাতে পিঠা বানানো শেষ করে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর বাচ্চাদের নিয়ে আস্তে ধীরে বেডে চলে গিয়েছিলাম আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন রাতের বেলা আপনাদের ভাইয়া মাসিক বাজার করে নিয়ে এসেছে। তো মাসের শেষে মাসিক বাজার করেছে, এবার মাসের শুরুতে করা হয়নি। তো এই যে দেখেন বাজারে গিয়ে আমাকে বলছিল আজকে নাকি বাজারে খুব একটা বেশি মাছ ওঠেনি, আর তাতেই তার এই অবস্থা। যদি বাজারে প্রচুর পরিমাণ মাছ উঠতো তাহলে মনে হয় পুরো বাজারটাই নিয়ে চলে আসতো আমাদের বাসায়। মাছের ব্যাগটা যখন মোটরসাইকেলে করে নিয়ে আসছিল তখন কিন্তু এই যে রাস্তার মধ্যে ব্যাগটা অনেক বেশি ঘষা খেয়েছিল, ব্যাগটা বড় ছিল, এ কারণে একটা মাছ একদম থেতলে গিয়েছে। তো এই মাছটার জন্য আপনাদের ভাইয়া অনেক আফসোস করছিল, আমিও দেখে মানে খুবই খারাপ লাগছিল, একটা সুন্দর মাছ একদম অসুন্দর হয়ে গিয়েছে। তো ওগুলো ছিল সুরমা মাছ, আর এখন যে দুইটা বের করলাম এই দুইটা হচ্ছে টোনা মাছ। তো এই টোনা ফিশ দুইটা কিন্তু ভালোই বড় ছিল, দুইটা 2.5 কেজি বা 2.5 কেজির থেকেও বড় ছিল দুইটা। তো বেশ সুন্দরই লাগছিল মাছগুলো দেখে। তো এই মাছগুলো দেখে আসলে আমারও ভালো লাগছিল, তবে এত রাতে এত ধরনের মাছ মানে এটা চিন্তা করেই অস্থির লাগছিল, কারণ এগুলো সব আমার গুছিয়ে রাখতে হবে। আর কার ওখানে কেমন শীত পড়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণ শীত পড়েছে, আজ কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই, সেই সাথে মনে হচ্ছে হাত পাও একদম কালিয়ে নিয়ে যাচ্ছে, হাড় ভাঙা শীত যাকে বলে।
তো কয়েকদিন ধরে এই শীত আসলে কুলিয়ে ওঠা অনেক কষ্টের, সেই সাথে বাচ্চারা ঠান্ডা লেগেছে, প্রচুর অসুস্থ, আমার নিজেরও কাজকর্ম করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর ঠান্ডার মধ্যে আসলে এভাবেই দিনগুলো পার হচ্ছে। ঠান্ডা খুব যে বেশি ভালো লাগে তা না, গরমটাই আমার বেশি ভালো লাগে, তবে সব থেকে ভালো লাগে নাতিশীতোষ্ণ যে পরিবেশটা সেটা। তো এই যেখানে রোজা মাছ আনার পরে দেখেন পাগল হয়ে গিয়েছে, সে মাছ হাতে নিয়ে নিয়ে ঘুরবে ধরবে, এরকম একটা অবস্থা। পরবর্তীতে সে কিন্তু একটা মলা মাছ নিয়েই গেছে, নিয়ে সেটা বেসিনে নিয়ে নিজের হাতে ডলে ডলে পরিষ্কার করেছে, তারপর খেলা করেছে। সুভানার কথা আর কি বলবো, সে তো মাছ দেখে একদমই ভয় পায় না, সে নিজেও মাছ ধরার জন্য মানে এত পাগল হয়ে গিয়েছে, তার বাবা তাকে আষ্টে পিষ্টে কোলের মধ্যে ধরে রেখেছে, সে নামতে পারলেই এসে মাছের মধ্যে থাবা দিবে। তা আমি আসলে রোজার মধ্যে কখনো এই সাহসিকতা দেখিনি। সুভানার মধ্যে যে সাহসিকতাটা আছে, রোজা যখন ছোট ছিল খুবই ভয় পেত সব জিনিসকে, তবে সুভানা ভয় পায় না, ওই সব জিনিসের মধ্যেই আগ্রহ দেখায়। তো এখানে কিন্তু বেশ অনেক ধরনের মাছই ছিল, সুরমা মাছ, টোনা ফিশ, তারপর পোয়া মাছ, সরপুঁটি মাছ, বেলে মাছ, পাঙ্গাস মাছ ছিল, তারপর হচ্ছে মলা মাছ ছিল, সামুদ্রিক আইড় ছিল, তারপর এলং মাছ ছিল। আসলে সবগুলো মাছের নাম আমি ঠিকঠাক বলেছি কিনা জানি না, যতটুকু মনে আছে ঠিক ততটুকুই বলেছি, একদম কাছ থেকে সবগুলো মাছ দেখিয়ে দিচ্ছি। তো আসলে মাছের বাজার যখন করা হয় চেষ্টা করে একবারে অনেকগুলো কিনে নিয়ে আসতে, যেহেতু আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরেই যেতে হয় মাছের বাজারটা করার জন্য। কাছেও পাওয়া যায়, তবে সেখানে ভালো মাছ পাওয়া যায় না বিধায় বেশ অনেকটা দূরেই যায়। আর গেলে পরে চেষ্টা করে একদম বেশি করে মাসের জন্য নিয়ে আসতে। এগুলো গুছিয়ে রাখতে আমার কষ্ট হলেও আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে ঠিকই গুছিয়ে ফেলবো। এগুলো সব মাছই এখন আমি বক্সে বক্সে করে প্যাকেট করে ফেলবো, একটা মাছও কিন্তু আমি এখন কাটবো না। এই যে ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অল্প অল্প করে ভাগ ভাগ করে তারপর আমি বক্সে করে রেখে দিব। কিভাবে বক্সে রাখছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজের ভিতরে মাছ মাংস যদি আপনি বক্সে করে রাখতে পারেন তাহলে দেখবেন ফ্রিজ কিন্তু একদমই নোংরা হবে না, ময়লা হবে না, আর মানে ফ্রিজে মাছ মাংস ভালোও থাকবে। এই যে ছোট যে মাছগুলো দেখতে পাচ্ছেন, মলা মাছ আর হচ্ছে বাইলা মাছ, এই মাছগুলোর মধ্যে আমি পানি দিয়ে তারপর রাখবো, এতে করে মাছগুলো আর ভালো থাকবে। আর বড় যে মাছগুলো আছে এগুলো আমি এভাবেই রেখে দিব, এগুলোর মধ্যে আর কোনো পানি দিব না। আমি যেদিন যেটা রান্না করব সেদিন সেটা নামিয়ে কেটে ধুয়ে তারপরেই হচ্ছে রান্না করব, যাতে করে আমার একদিনে আর কোনো রকম কোনো প্রেশার না পড়ে। তো আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে এখন আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলের সম্পর্কে কিছু কথা বলি। অনেক আপুরাই মনে করেন যে এটা হয়তো বা সরিষার তেল, আসলে বিষয়টা এমন না। এটা কিন্তু অর্গ্যানিক হেয়ার অয়েলের যে ন্যাচারাল কালার সেটা। আমাদের এই তেলে কিন্তু কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, এবং কি সুঘ্রাণের জন্য কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। আমাদের তেল যারা ব্যবহার করেছেন তারা আমাদের তেলের ঘ্রাণটা জানেন, এটা ন্যাচারালি অর্গ্যানিক হেয়ার অয়েলের যে ঘ্রাণটা আসে সেটাই থাকে। আর এই স্মেলটা আপনারা এত বেশি পছন্দ করেন যেটা বলার মতো না। অনেক আপুরাই হচ্ছে ঘ্রাণ নিয়ে অনেক চিন্তিত থাকেন যে সব ধরনের স্মেল পছন্দ করেন না, তো সেই সব আপুরাও কিন্তু আমাদের তেলের ঘ্রাণ অনেক বেশি পছন্দ করেছেন। আমাদের এই অর্গ্যানিক হেয়ার অয়েল যেহেতু আমি নিজের হাতে তৈরি করে থাকি, এ কারণে 100% গ্যারান্টি দিয়েই আপনাদেরকে দিতে পারছি, আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে ইনশাআল্লাহ। তো যারা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু আর ভেবে সময় নষ্ট না করে দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন।